প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে বাংলা স্ট্রিমের আজকের আয়োজনে স্বাগতম। শুভ সকাল। ওয়াশিংটন থেকে দেখা। কেমন আছে আজকের বাংলাদেশ? আজ ১১ই অগস্ট। বাংলাদেশে আবার ভোর হয়েছে। আপনারা সবাই আপনাদের নিজের আরেকটা কর্ম আ কর্মব্যস্ত দিন শুরু করতে যাচ্ছেন। এই অবস্থায় আমরা আমাদের প্রতিদিনকার আলোচনা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকের যে খবরগুলো আ মোটামুটিভাবে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তার মধ্যে আমি বলব যে ২য় দিনের মতন সংখ্যালঘুরা শাহবাগে এবং দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করেছেন। এটি অত্যন্ত তাদের দিক থেকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং আমাদের সবার জন্য আমরা প্রতিদিনকার আলোচনাতে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। এবং গতকালকেও আমরা বলেছি যে সংখ্যালঘুদের বিরুদ্ধে এই যে নির্যাতন, নিপীড়ন সরকার বারবার পরিবর্তন হলেই তাদের উপর একটা নির্যাতন নেমে আসে। সেই কথাটি তারা বলেছেন যে এটা বন্ধ হওয়া দরকার। এবং এই আ সবাই নিরাপত্তার কথা বলেন, সবাই তাদের উল্লেখ করে সমবেদনার কথা বলেন। কিন্তু প্রকৃত যে সমাধান, সেই সমাধানটি আর আসে না। কাজেই তাদের এই ব্যাপক দেশব্যাপী প্রতিবাদ, বিশেষ করে শাহবাগে, ঢাকায় প্রতিবাদটি হয়েছে ২য় দিনের মতন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, নিপীড়ন এবং অন্যান্য যে জ্বালাও, পোড়াও, ভাঙচুর, ডাকাতি এগুলো হচ্ছিল, সেটা বেশ উল্লেখযোগ্য আকারে কমে এসেছে। আমরা এটাও বলছিলাম বিগত কয়েকদিন যে সামাজিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। সকল পক্ষ থেকে এর বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। মনে হচ্ছে যে এটা কাজ করছে এবং সমাজে একটা শান্তি এবং একটা স্বস্তি ফিরে আসছে। পুরোপুরি আসেনি, আসবে বলে মনে হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রংপুরে আবু সাঈদের বাড়িতে গেছেন। আমরা লক্ষ্য করেছি যে তিনি আ ঢাকায় আসবার সময়ই ১ম এই আবু সাঈদের কথা উল্লেখ করেছেন এবং আবু সাঈদের আবু সাঈদ সহ, আবু সাঈদ বলতে তিনি আসলে সকল শহীদকেই বুঝিয়েছেন। কিন্তু আবু সাঈদ এই আন্দোলনের একটা প্রতীক। তিনি রংপুরে তার বাড়িতে গেছেন, তার আ কবর জিয়ারত করেছেন। রংপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেখানে আবু সাঈদ ছাত্র ছিলেন। রংপুর মেডিকেল কলেজে আ হাসপাতালে আহতদের দেখতেও গিয়েছেন। আরেকটা যে খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, গতকালকে আমরা একটা বিষয়ে ইঙ্গিত করেছিলাম এবং আলোচনা করেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের পতন এবং বিদায়ের ফলে দীর্ঘদিনের যে দুঃশাসন এবং দলীয়করণের ফলে প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিভাগে, বিভিন্ন স্তম্ভে যে দলীয় আ নিয়োগ বা নিয়ম ভেঙে নিয়োগগুলো হয়েছিল, সেখান থেকে আমরা ব্যাহতভাবে পদত্যাগ দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতায় খুবই গুরুত্বপূর্ণ আ কয়েকটা পদত্যাগের ঘটনা ঘটেছে। বিশেষ করে প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করেছেন এবং তার সাথে আরো ৫ জন সুপ্রিম কোর্টের বিচারপতি তারা পদত্যাগ করেছেন এবং সেই সাথে নতুন প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্ট ডিভিশন থেকে। এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এবং আপনারা যদি মনে করতে পারেন যে ছাত্র আন্দোলন আ চলবার সময় প্রধান বিচারপতির কিছু মন্তব্য এবং তার আগেও তার কিছু আচরণকে ধরা যায় যে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের কাছ থেকে যে ধরনের নিরপেক্ষ এবং কোনো ধরনের পক্ষপাতহীন আচরণ বিধি আশা করা যায়, সেই জায়গায় তার ব্যাপারে কিছু প্রশ্ন ছিল। তারই ধারাবাহিকতায় তিনি এবং তার ৫ সহযোগী আ তারা পদত্যাগ করেছেন এবং আমরা শুনতে পেয়েছি যে অতি দ্রুতই প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা সাপেক্ষে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বাকি বিচারপতিদের নিয়োগ দেবেন। আ একই পদত্যাগের ধারাবাহিকতায় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তাকে বিগত সরকারের খুব ঘনিষ্ঠ বলে মনে করা হতো। আরেকটি যে গুরুত্বপূর্ণ খবর আমরা দেখেছি সেটি হচ্ছে গোপালগঞ্জে আ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিপুল জনসমাগম করে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার জন্য প্রতিবাদ সমাবেশ করছিলেন, আন্দোলন করছিলেন। সেই জায়গার একটা পর্যায়ে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছে তাদের
এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে সেনা সদস্যরা একটুখানি লাঞ্ছিত হয়েছেন। তারা নিরাপদ দূরত্বে সরে গেছেন এবং তাদের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা অস্ত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে। পরে যদিও অস্ত্রটি এক জায়গায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। কিন্তু এই ঘটনাটি একটুখানি গুরুত্ব বহন করে এই কারণে যে এর আগে আমরা কখনো সরাসরি সেনা সদস্যদের সঙ্গে এই ধরনের মুখোমুখি এবং তাদেরকে লাঞ্ছিত করা, গাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা দেখতে পাইনি। এটি গুরুত্বপূর্ণ এবং যতটুকু খবর পাওয়া গেছে যে সেনাবাহিনী এইটির একটি ব্যবস্থাপনা করবার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন। এই ছিল আজকের মোটামুটি সংবাদ। আজকের বিশ্লেষণে আমরা একটা বিষয়ের প্রতি নজর দেব বা একটা বিষয় নিয়েই আসলে মূলত আলোচনা করব। যেটা আমার মনে হয়েছে যে বিভিন্ন বাংলাদেশে অবস্থানরত মানুষের সাথে কথা বলে এবং তাদের আলোচনা শুনে, তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা শুনে যে জিনিসটা মনে হয়েছে যে আ এই এই আলোচনাটা এখন খুব সামনে আসতে শুরু করেছে। তার আগে বলে নেই যে আমরা যেটা উল্লেখ করলাম যে সাধারণভাবে দেখা যাচ্ছে গত ৩-৪ দিন ধরে যেটা সারা দেশের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল যে দেশব্যাপী এক ধরনের একটা নৈরাজ্য, ভাঙচুর, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতার বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম। অগ্নিসংযোগের কথা, লুটপাটের কথা দেখতে পাচ্ছিলাম। আজকের দিনে দেখা যাচ্ছে যে সেটা অনেকখানি বা অত্যন্ত প্রণিধানযোগ্যভাবেই সেটি কমে এসেছে। যাই হোক, যে কথাটা বলছিলাম যে বিষয়টার উপর আজকের বিশ্লেষণ সীমাবদ্ধ বা আজকের বিশ্লেষণ কেন্দ্রীভূত হবে, সেইটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। এখনো ৩ জন সম্ভবত উপদেষ্টা উম শপথ নেননি। কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারটি তৈরি করা হয়েছে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বে, আমরা গতদিন তার কম্পোজিশন নিয়ে কথা বলছিলাম। কিন্তু আজকে থেকে যে আলোচনাটা সামনে এসেছে, এখন সবার মধ্যেই, সেটা হচ্ছে ২ টো জিনিস। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে? এই প্রশ্নটা আমরা আগে তুলেছিলাম। এবং এই মেয়াদের সাথে সম্পর্কিত আসছে যে তাদের কর্মপরিধি কি হবে? স্বভাবতই এই মেয়াদের বিষয়টা নির্ভর করে কর্মপরিধির সাথে। কি করতে চাচ্ছে বা কি করবে এই অন্তর্বর্তীকালীন সরকার? সেই বিষয়টি খুব সুনির্দিষ্টভাবে পরিষ্কার নয়। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে গত ১ দিন বা ২ দিনে বিভিন্ন উপদেষ্টাকে, এমনকি প্রধান উপদেষ্টাকেও প্রশ্ন করা হয়েছে মেয়াদ নিয়ে। প্রধান উপদেষ্টার উত্তরটা যদি আমরা দেখি, তিনি বলেছেন যে আমাদেরকে অ্যা বলেছে একটা মেয়াদ, একটা সুনির্দিষ্ট আ বা মেয়াদ বা দিন, মাস, এইভাবে বিষয়টাকে তিনি দেখছেন না। তিনি বলছেন যে যখন নির্বাচন দিতে হবে তখন দিতেই হবে। সবাই যদি বলেন দিতে হবে, দিতে হবে। কিন্তু আ তার চেয়ে বেশি দরকার যে গোটা ব্যবস্থাটার মধ্যে যে পচন ধরেছে, তিনি বলেছেন গোটা এতগুলো দিক আছে যে শুধু একটা দিক না, অনেকগুলো দিক। রাষ্ট্রের অনেকগুলো দিকে পচন ধরেছে। এই পচনগুলো আমাদেরকে সারাতে হবে এবং কোনো একটা দিকের পচন সারাবো আরগুলো করব না, এইভাবে জিনিসটাকে তিনি দেখছেন না। এটা একটা তার বক্তব্য ছিল। ২য় বক্তব্যটা যেটা ছিল যে তিনি আ বিপুল সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলেছেন, "আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই। আমি বিপুল সম্ভাবনা যে আমাদের আছে বাংলাদেশের, আমরা ছোট একটা দেশে অনেকগুলো মানুষ বসবাস করি। এই মানুষের মধ্যে, এই তরুণদের মধ্যে যে বিপুল সম্ভাবনা আছে, এমন সম্ভাবনা তিনি পৃথিবীর অনেক জায়গাতেই দেখেননি।" তিনি বলেছেন এই সম্ভাবনাটাকে যদি আমরা পূর্ণ মাত্রায় বিকশিত করতে চাই, তাহলে আমাদের রাষ্ট্রের যন্ত্রটাকে ঠিক করতে হবে। বা ব্যবস্থাটাকে ঠিক করতে হবে। তিনি বলেছেন আমরা সবাই মিলে যদি আমরা সেই ব্যবস্থাটাকে ঠিক করি, না হলে তো আমরা সেই আগের জায়গাতেই ফিরে গেলাম। এবং এই ঠিক করার জন্য যা দরকার, যেটুকু সময় দরকার, সেইটুকু সময় আমাদেরকে একসাথে নিতে হবে। এইটা তার আ বক্তব্যের সারাংশ। কিন্তু আ এই বক্তব্যের যে স্পিরিটটা, এটার সঙ্গে বোধহয় খুব বেশি দ্বিমত নেই। কিন্তু আমরা যদি এখন একটা সরকারি বক্তব্যটা বা বক্তব্যের স্পিরিটটা আস্তে একটা রূপরেখা বা একটা কাঠামোর মধ্যে আসতে শুরু করছে। অন্তর্বর্তীকালীন সরকারের গঠনটা হচ্ছে এর ১ম ধাপ। তারপর কথা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করবে, এইটি কি সবার কাছে পরিষ্কার কিনা? আমার ধারণা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কি করবে? মানে ১, ২, ৩, ৪ এবং তার অগ্রাধিকারগুলো কি হবে?
অনন্তকাল ধরে যে তারা ক্ষমতায় থাকবেন না বা থাকতে পারবেন না বা থাকাটা যে ঠিক নয়, এইটি তো আমরা সবাই বুঝি। তারাও বোঝেন। কিন্তু স্বাভাবিকভাবেই জনমনে সুশীল সমাজের মধ্যে এবং এই রাষ্ট্রের বাংলাদেশের যারা বিভিন্ন অংশীজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দল আছে এবং অন্যান্য গোষ্ঠী আছে, আম সুশীল সমাজ আছে, যারা প্রশাসনে কাজ করেন তারা আছে। সর্বস্তরের মানুষের মধ্যে এটা জানার আগ্রহ এখন আস্তে, আস্তে স্পষ্ট হচ্ছে যে তারা দেখতে চান, জানতে চান, বুঝতে চান। এই যে সংস্কারের কথা আমরা বলছি বা এই আন্দোলনের মধ্য দিয়ে যেই মূল আ আকাঙ্খাটা প্রতিভাত হয়েছে শুধুমাত্র ছাত্রদের মধ্য থেকে নয়, সবার মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে। সেই আকাঙ্খাগুলোকে পূরণ করবার জন্য যেটাকে রাষ্ট্র সংস্কার বলা হচ্ছে বা আপনি যে নামই দেন না কেন, সেই সংস্কারের মাপকাঠি গুলো কি? বা মাইলস্টোন গুলো কি? কখন এই অন্তর্বর্তীকালীন সরকার বলবে বা বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা এই সংস্কারের এইটুকু সম্পন্ন করতে চাই আমাদের মেয়াদে। বাকি টুকু সম্পন্ন করবে আমাদের যারা নির্বাচিত রাজনৈতিক দল পরবর্তী সরকার গঠন করবে তারা। অর্থাৎ এই যে পরিষ্কার একটা রূপরেখা এবং মাইলস্টোন এবং স্বভাবতই এটি সময়ের মাপকাঠিতেও দেখতে চাচ্ছেন, আবার পরিবর্তন বা সংস্কারের মাপকাঠিতেও দেখতে চাচ্ছেন। এবং আমরা জানি যে এই যে কর্মপরিধি, এই কর্মপরিধির মধ্যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের একটা বড় ধরনের আকাঙ্খা আছে। কারণ সবাই বলছেন দীর্ঘদিন ধরেই যে নির্বাচন ব্যবস্থা যদি এমন না হয় যে সব মানুষ তার ভোট আ নির্ভয়ে দিতে পারবে, নিঃসংকোচে দিতে পারবে এবং সেখানে কোন ধরনের ইন্টিমিডেশন আ সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্টিমিডেশন তারা বোধ করবেন না। গণতন্ত্রের তার মতটা দেবার চর্চা করতে পারবেন। সেইরকম একটা নির্বাচন ব্যবস্থা বা যারা রাজনৈতিক দল আছেন তারাও কোন ধরনের প্রভাব ছাড়াই সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তাদের ম্যানিফেস্টো তুলে ধরতে পারবেন। তাদের বক্তব্য জনগণের কাছে নিয়ে যেতে পারবেন। এইভাবে করে একটি জনগণের সরকার আম আ গঠিত হওয়া সম্ভব। কিন্তু সেই সাথে যে আশঙ্কার জায়গা, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এইটা বাংলাদেশের মানুষ ইতিহাস থেকে গত ৩০-৪০ বছর ইতিহাস থেকে দেখেছে যে বারবার এই প্রক্রিয়াটি ব্যাহত হয়েছে। আমরা বলেছি যে ৯১ সালে যখন আ এরশাদ সরকারের পতন হলো তখনও কিন্তু রাজনৈতিক দলগুলো এক জায়গায় হয়ে সংসদীয় পদ্ধতিতে এসেছে। এক জায়গায় একমত হয়ে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করেছে। কিন্তু পরবর্তীতে দেখেছি ১ম সরকারের আমলেই বিএনপির ১ম সরকারের আমলেই দেখা গেছে এটির ব্যত্যয় ঘটেছে। পরবর্তীতে আম আ বিএনপির ২য় সরকারের আমলেও এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যত্যয় ঘটেছে। আওয়ামী লীগ সরকার এসে তো তত্ত্বাবধায়ক সরকার বাতিলই করে দিয়েছেন। তো এরকম নানানভাবে এই যে আবার সামনে গিয়ে পেছন দিকে যাত্রার যে একটা প্রবণতা রাজনৈতিক দলগুলোর মধ্যে এসে দেখা গেছে যে এই ক্ষমতায় যাচ্ছে সেই সেটাকে অপব্যবহার করার চেষ্টা করছে। নিঃসন্দেহে এইটিকে নির্বাচন ব্যবস্থার সংস্কারের মাধ্যমে এটাকে একটা আ কাইন্ড অফ আ বা যেন কোনোভাবেই গার্ড রেইল গুলো তৈরি করা, যেটা দুর্লঙ্ঘ গার্ড রেইল তৈরি করা যেটা কেউ ভাঙতে পারবেন না সেইটা নিশ্চয়ই প্রাধান্য পাবে। এছাড়া আরেকটা বিষয় সংস্কারের দিকে প্রাধান্য পাবে নিশ্চয়ই সেটি হচ্ছে আমাদের এই সরকার পরিচালনার ব্যবস্থায় ব্যক্তি বা দলের প্রাধান্য যেন আ জাতির যে প্রয়োজন, সেই প্রয়োজনকে বিনষ্ট করতে না পারে। সেই প্রয়োজনের চাইতে যেন সেইটি বেশি প্রাধান্য না পায়। এটা ব্যক্তির ক্ষেত্রেও এবং দলের ক্ষেত্রেও সেই জায়গাতেও আলোচনা আছে। অর্থাৎ পূর্ণ গণতন্ত্রায়নের একটা বিষয়ে আলোচনা খুব প্রবল আছে এবং এই যে সংস্কার কর্মসূচি তার মধ্যে বা তাদের কর্মপরিধির মধ্যে এই ধরনের সংস্কারগুলো খুব প্রয়োজনীয়। এবং এর সাথে দুটো জিনিস আছে। এই সংস্কারের রাষ্ট্রীয় ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রায়নের সংস্কারের একটা জায়গা। আ এর পাশাপাশি আরেকটা আছে খাতওয়ারি সংস্কার। আমরা জানি যে বিভিন্ন খাত, আপনি যদি বিচার বিভাগের কথা ধরেন, আপনি যদি শিক্ষার কথা ধরেন, স্বাস্থ্যের কথা ধরেন, বাণিজ্য ব্যবস্থার কথা বলেন, সবখানেই আ উম গণতান্ত্রিক চর্চা বা দুর্বৃত্তায়নের আ একটা প্রবণতা আমরা দেখছি। যার ফলে বারবার এই খাতগুলো বিভিন্নভাবে আহত হয়েছে, বিভিন্নভাবে এই খাতগুলো ঠিকমতো কাজ করতে পারেনি। আ আমাদের দেশের উন্নতির জন্য ব্যক্তির বা গোষ্ঠীর স্বার্থই সামনে এসেছে। কাজেই এই যে খাতওয়ারি সংস্কারগুলো করতে হবে সেই খাতের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে নিয়ে।
আমরা যেমন গতকালকে বলেছি যে যখন গণতন্ত্রায়ন বা রাষ্ট্রীয় কাঠামো সংস্কার হবে, সেখানে রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে আনতে হবে। কারণ আলোচনার টেবিলে না আনলে তাদের যদি buy-in না থাকে তাহলে পরবর্তীতে পরিবর্তনটা আ সাস্টেইনেবল হবে না। কাজেই ওইখানে যেমন একটা সবাইকে এক টেবিলে রাজনৈতিক শক্তিগুলোকে আনার প্রয়োজন আছে। খাতওয়ারি যারা বিশেষজ্ঞ আছেন এবং যারা স্টেক হোল্ডার আছে, যারা সেই খাতের অংশ, তাদেরকে নিয়ে ওই খাতওয়ারি সংস্কারগুলো করার একটা এজেন্ডা তৈরি করা বা একটা রূপরেখা তৈরি করা, একটা মেনু তৈরি করা যে সমস্যাগুলো কি, সেই সমস্যাগুলোর সমাধান কি, কোনটা আমরা স্বল্প মেয়াদে করব, কোনটা মধ্যমেয়াদে, কোনটা দীর্ঘমেয়াদে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কোনটা এই অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং কোনটা অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার অর্পণ করবেন এবং নির্বাচিত সরকার আসবার পর তারা যেই সংস্কার কর্মসূচিগুলো অব্যাহত রাখবেন, সেইটাও নিশ্চিত করাটা হচ্ছে ছাত্র জনতার আকাঙ্ক্ষা। তাই আমরা দেখছি যে আজকের আ মূল আলোচনাটা যেহেতু মোটামুটি সরকার গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এই আলোচনাটা আস্তে, আস্তে সামনের দিকে আসছে। আমরা নিশ্চিত যে আ এই আলোচনাটা সাধারণ মানুষ যেমন করছেন, আ বিজ্ঞজনেরা যেমন করছেন, সরকারে যারা অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হয়েছেন বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ঘনিষ্ঠভাবে কাজ করছেন, তারা সবাই এই বিষয়টা চিন্তা করছেন এবং দ্রুতই আমরা একটা সুস্পষ্ট বা যতটুকু সম্ভব স্পষ্ট করা যায়, সেই রূপরেখাটা আমরা দেখতে পাবো। একটা রোড ম্যাপ আস্তে, আস্তে একদিনে এটা হবে না, এটা সবাই বোঝেন। কিন্তু আস্তে, আস্তে তাদের কর্মপরিধি এবং তাদের রূপরেখাটা পরিষ্কার হবে। আপনাদের প্রিয় দর্শক, শ্রোতা, আপনাদের সবাইকে আজকে আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো নতুন বিশ্লেষণ নিয়ে, উল্লেখযোগ্য খবর থাকলে সেটা নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।